Good afternoon. Good afternoon, sir. Good afternoon, sir. Good afternoon, sir. Good afternoon. Good afternoon. Good afternoon. Good afternoon, sir. ওকে, তোমরা এবারে মাইকটাকে সবাই বন্ধ করে দাও। সবাই এবারে মাইকটাকে বন্ধ করে দাও। বিকাশ চন্দ্র ঘোষ, মাইকটাকে বন্ধ করো। আচ্ছা, আজকের আমরা ক্লাস 6-এর মানে তোমাদের পাঠ্য কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার এই গান তথা কবিতা নিয়ে আলোচনা করব। এখানে কিছু শব্দ আছে যার অর্থ হয়তো তোমরা জানো না। সেই শব্দের অর্থগুলো আমি তোমাদের পরে দেখে নিতে বলবো, আর যদি না পারো আমি অর্থগুলোকে তোমাদের লিখে দেব। তোমরা সেই অর্থগুলো লিখে নিয়ে একটু মুখস্থ করে রাখবে, অর্থগুলোকে দেখে রাখবে। তো যেহেতু আজকের ওই শব্দের অর্থগুলো নিয়ে আলোচনা করা হয়নি বা এর আগে আলোচনা করা হয়নি, তাই আমাদের এই গান তথা কবিতাটার উপরে আরও একটা ক্লাস হবে। আজকের ক্লাস তো হবেই, এরপরে আর একদিন আমাদের অনলাইনে ক্লাস হবে এই গানটার উপরে, এবং সেই ক্লাসটা হবে এই গানের উপরে একেবারে ডিটেলে আলোচনা, মানে সংক্ষিপ্ত নয়, পুঙ্খানুপুঙ্খ সবিস্তার আলোচনা হবে। আর সেই আলোচনায় আমরা পুরো গানের লাইন ধরে ব্যাখ্যাটাকে দেখে নেব। তার আগে আমরা শব্দের অর্থ এবং এই শব্দার্থ ছাড়াও কিছু চরিত্র আছে, এখানে কিছু চরিত্রের নাম আছে। সেই চরিত্রগুলো অনেক পূর্বের চরিত্র, অনেক আগের চরিত্র, তাদের সম্পর্কে আমাদের সংক্ষেপে একটু জেনে রাখতে হবে। যদি সবিস্তারে আমরা জেনে রাখতে পারি তো ভালোই, আর যদি এত ডিটেলে নাও জানি তাও আমরা তাদের সম্পর্কে সংক্ষেপে আমরা জেনে রাখবো। কারণ কবিতাটা বোঝার জন্য, গানটা বোঝার জন্য তাদের সম্পর্কে জানাটা খুবই জরুরি, আমাদের জানতেই হবে। তো তার উপরে আমি মাঝখানে কালকের বাদ দিয়ে ধরো পরশুদিন আমি তোমাদের শব্দার্থ এবং ওই চরিত্রগুলো সম্পর্কে লিখতে দেব। তোমরা বাড়িতে লিখবে, প্র্যাকটিস করবে, আর যারা পারবে না তাদের জন্য ওই শব্দার্থ বা চরিত্রগুলো সম্পর্কে আমি আবার লিখে পাঠিয়ে দেব। আমার কিন্তু এখানে সমস্যা হচ্ছে, একটা প্রবলেম হচ্ছে দু একজনের জন্য। এই যে মাঝে মাঝে হ্যাঁ, নেটওয়ার্কে মাঝে মাঝে একটু প্রবলেম হবে, একটু স্লো হবে। তার জন্য বারবার ধরে আমি তো বলতে পারবো না, কারণ আমি এগিয়ে যাচ্ছি। যাদের নেটওয়ার্কে স্লো হয়ে যাচ্ছে, লেফট হয়ে যাচ্ছ, তারা কি করবে না, পরের দিন কালকের। আর এই বিকাশচন্দ্র ঘোষ, এই ছেলেটার তো আমার তো জ্বালিয়ে খেলো একবারে। দেখি, একে তো বোঝালেও বোঝে না। এই বিকাশচন্দ্র ঘোষ, কী নাম তোর? হ্যালো হ্যালো, আর একবার যদি এখানে তুই মাইকটাকে অন করিস না, তোকে আমি লেফট করিয়ে দেবো বলে দিলাম। আমি লিখে পাঠাচ্ছি। কে হয়েছে? আমি আমার নামটা লিখে পাঠাচ্ছি। কে তুমি? কে, কি নাম? অপরদী ঘোষ। আর বাবার নাম বিকাশচন্দ্র ঘোষ? তো তোমার সমস্যাটা কি হচ্ছে আমাকে ক্লিয়ার করে বলো তো। তুমি মাইকটাকে মাঝে মাঝে খুলে দিচ্ছ কেন? হ্যাঁ, তোমরা কি চাইছো? একার জন্য কি অন্যদের ক্লাসে ডিস্টার্ব হোক? তুমি মাইকটাকে কেন অন করছো মাঝে মাঝে? তোমার তো অন করার কোনো দরকার নেই। আমি যখন বোঝাচ্ছি তখন তুমি শুনবে, যদি কোনো দরকার হয় তখন মাইকটাকে অন করে বলবে, বলার পরে সাথে সাথে আবার মাইকটাকে অফ করে দেবে, মানে মিউট করে দেবে। তো এইটা যদি আমি প্রত্যেককে
না বুঝাতে পারি, প্রত্যেকে যদি এটাকে এই সিস্টেমটাকে ফলো না করো, তাহলে আমি ক্লাসটা কি করে করব? অনেকের কানে তো হেডফোন আছে, তাদের কানে ভয়ঙ্করভাবে লাগছে এই আওয়াজের জন্য, কারোর বাড়ি থেকে বিট ঘুটে আওয়াজ আসছে। আমি কিন্তু আর একবারও যেন না দেখি তোমার মাইকটা খুলেছে। আজকে যতক্ষণ ক্লাস হবে তোমার কোনো প্রশ্নই আমি শুনবো না, মাইক তুমি খুলবে না, এটাই কিন্তু আমার কথা তোমাকে। আমি বিরক্ত হচ্ছি। এটাও বললাম যে ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, সেই রেকর্ডিংটা আমি পরে সবাইকে পাঠাবো গ্রুপে। তাহলে আমার ক্লাস করার মাঝখানে যদি তোমাকে এইরকমভাবে বকা দিতে হয়, বোঝাতে হয়, তাহলে ওইগুলো তো রেকর্ডিংয়ে চলে আসছে। এইটুকু বুঝতে হবে তো, ক্লাস 6-এ পড়ো মানে কি, কিছুটা তো তোমাদের একটা বোঝার মতো ক্ষমতা তৈরি হয়েছে, বোধ শক্তি তৈরি হয়েছে, যে একার জন্য কেন আমি অন্যদের ডিস্টার্ব করব। আমার একার জন্য আমার যদি ইচ্ছে না করে তাহলে আমি বেরিয়ে যাব, ক্লাস করব না, দরকার নেই আপনার ক্লাস করা, বলে তুমি বেরিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তুমি যদি মনে করো ক্লাস করবে, তোমাকে আমার সিস্টেমটা একটু মানতে হবে। কি বোঝা গেছে? বোঝা গেছে অর্ঘদীপ? হ্যাঁ স্যার। হ্যাঁ, মাইক খুলবি না, এবার মাইক বন্ধ করে রাখ। হ্যাঁ তো ওকে, মাইক বন্ধ করে রাখ এবার সবাই। তো যেখানে আমরা ছিলাম, যে এই বঙ্গ আমার জননী আমার, এই গান, এটা অ্যাকচুয়ালি গান, এই গান তথা কবিতা, এখন কবিতার আকারে দেওয়া আছে আমাদের সিলেবাসে, কিন্তু এই গান তথা কবিতা আমরা আর একটা ক্লাসেও আলোচনা করব, একটা ক্লাসে হবে না, কারণ মাঝখানে আমাদের এই শব্দগুলো নিয়ে, এই কবিতার কিছু শব্দ আছে, আর সেই শব্দগুলোর অর্থ এবং কিছু ব্যক্তির নাম আছে যারা বাংলাতে জন্মগ্রহণ করেছিলেন, যাদের কীর্তি, যাদের অবদান, যাদের কৃতিত্ব গৌরবময়, আমরা তাদেরকে নিয়ে গর্ব করি, তাদের আদর্শ আমাদের আদর্শ হয়ে ওঠে। তো সেই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তার জন্য মাঝখানে আমি আর একটা ক্লাস, এটা গ্রুপে মানে অডিওতে এবং কিছু শব্দ লিখে পাঠিয়ে দেবো, সেটা তোমরা লিখে রাখবে, আর যেগুলো পারবে না সেগুলো আমি হেল্প করে দেবো পরে। তারপরে পরের সপ্তাহে এই গানটার উপরেই, এই কবিতাটার উপরে আবার লাইন ধরে ব্যাখ্যার জন্য আমি আবার একটা ক্লাস নেব। আর মাঝখানে আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম যে এই শনিবারে সকালে আমাকে একটা বাড়ির কাজ করে পাঠাতে হবে। কি কাজটা ছিল না, এই গানটার উপরে যে গান গাইতে পারো সে গান করবে, গানটা আমি পাঠিয়ে দিয়েছি তোমাদের। আর যে কবিতা আবৃত্তি করতে পারো সে এই কবিতাটাকে মানে গানটাকে কবিতার মতো আবৃত্তি করবে, যত সম্ভব ভালো করার চেষ্টা করবে, একবারে যদি না হয় বারবার করবে, এবং সেটা রেকর্ডিং করবে। মোবাইলে তো রেকর্ডার আছেই, রেকর্ডিং করবে। এর আগে যেমন হোমওয়ার্ক করে পাঠিয়েছিলে আমাকে বিভিন্ন কবিতা টবিতা, আমি রেকর্ডিং করে পাঠাতে বলেছিলাম, তোমরা পাঠিয়েছিলে, ওইটা করবে। এবং কোথাও যেন না আটকায়, একবার আটকে গেলে ওটাকে আবার ডিলিট করে দাও, দিয়ে আবার করো, আবার ডিলিট করে দাও, দিয়ে আবার করো, আবার ডিলিট করে দাও, আবার করো, বারবার করে। যখন দেখছো যে আমার এখন ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার উচ্চারণ করতে পারছি, কোথাও আটকাচ্ছে না, ওই একবার কথা বলতে গিয়ে এরকমভাবে কথা বলে আটকাবে না। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে বাংলা সাহিত্য, বাংলা যে সিলেবাস, এইটা আমাদের উচ্চারণের জড়তা কাটায়, উচ্চারণটাকে আমাদের পরিষ্কার হতে শেখায়। তো সেটা করতে গেলে তোমাদের বারবার উচ্চারণ করতে হবে। যার একবার হয় না সে বারবার করবে। এটা তো ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটা পড়াশোনা করতে বলছি না। এটা কি করবে, মোবাইল আছে বাড়িতে, বলবে আমাকে মোবাইলটা দাও, আমি এই গানটা রেকর্ডিং করব। আবার কেউ যদি রেকর্ডিং করতে না পারে, গানের মতো করে সে কবিতার আবৃত্তির মতো রেকর্ডিং করবে। আর আবৃত্তির মতো যদি পুরোপুরি করতে না পারো, মোটামুটি চেষ্টা করবে ওই রকম করে উচ্চারণ করে কবিতাটাকে রেকর্ডিং করতে। তো আমি কবিতাটা এখন পড়ছি, প্রত্যেকে শোনো এবং দেখো যে এর আগে আমি যে এই কবিতা তথা গানের উপরে একটা ভিডিও পাঠিয়েছিলাম, সেই ভিডিওটা প্রত্যেকে দেখতে বলেছিলাম, শুনতে বলেছিলাম, সেটা আশা করি তোমরা সবাই শুনেছো। তো সামনে বই রাখো, বইটা রেখে আমি পড়ছি, আমার সঙ্গে সঙ্গে তোমরা মনে মনে পড়বে এবং এইভাবে পড়ে চেষ্টা করবে এইভাবে তাকে রেকর্ডিং করার।
এটা তোমাদের দায়িত্ব। এবং রেকর্ডিংটা করে এই যে শনিবার সকালে দুপুরের আগে আমাকে পাঠাবে, সারা দিন ধরে পাঠাবে না। এর আগে যেটা হয়েছে আমি বললাম, তোমাদের বাড়িতে থাকা, বাড়ির বারান্দায় হোক বা বাড়ির পাশেই হোক, ছাদে হোক বা আশেপাশে যে গাছ আছে তার একটা সুন্দর ছবি তুলে আমাকে পোস্ট করো, আমি আমাদের গ্রুপে দেব। তো কয়েকজন দিয়েছে। তারপরে যেদিনকার গ্রুপে দিলাম তারপর থেকে আমাকে আবার ছবি পাঠাচ্ছে। আমি তো এত দেরি করে পাঠাতে বলিনি, তাতে তো সমস্যা হচ্ছে। আমি যখন বলছি যে এই টাইমটাতে পাঠাবে, ওই টাইমটা তোমাদের মাথায় রাখতে হবে। শনিবার সকালে পাঠাতে বলেছি, শনিবার সকালে ঘুম থেকে উঠবে, তার আগে থেকে রেকর্ড করে রাখবে, শুক্রবারের রাতের মধ্যে গানের মতো হোক, কবিতার মতো হোক। আর কবিতার মতো যদি কেউ পাঠ করতে না পারো, মোটামুটি চেষ্টা করবে উচ্চারণটাকে ঠিকঠাক করে রেকর্ড করার, করে আমাকে শনিবার সকালে পাঠাবে। ক্লিয়ার হয়ে গেছে? পরিষ্কার? সবাই শুনতে পেয়েছো? এবারে কথা বলার সাথে সাথে সাউন্ডটাকে আবার মিউট করবে, এটাই তোমাদের কাজ। কথা বললাম হ্যাঁ স্যার, ইয়েস স্যার, আবার সাউন্ড মিউট করে দাও। বলো স্যার। কি নাম? আমি আপনাকে গাছের ছবিটা আগে পাঠিয়েছিলাম, কিন্তু আপনি তখন দেখেননি। আমি যখন আপনি পোস্ট করলেন তখন আবার গাছের ছবিটা পোস্ট করেছিলাম। তারপরে আমি কি পাঠিয়েছি গ্রুপে? হ্যাঁ স্যার। বাস ঠিক আছে, এটা হতে পারে আমার হয়তো ওভারলুক হয়ে গেছে, এতজন পাঠাচ্ছে কোনো কারণে হয়তো। আর তারপরে হোয়াটসঅ্যাপে তো অনেকের নাম্বার আছে, অনেক সময় হয়ে যায় অনেক রকমের ছবি, অনেক পড়া, অনেক জিনিস আসছে, তো অনেক সময় হতেই পারে। তো তুমি প্রথমবারে যদি আমি না করে থাকি, দ্বিতীয়বার তুমি পাঠিয়েছো, সেটা চোখে পড়েছে, তাই আমি ওটা ফরওয়ার্ড করে দিয়েছি। তো এরকম করবে, কোনো কারণে যদি মিস চলে যায় তারপরে আবার পাঠিয়ে দেবে আমাকে মেসেজ করে যে স্যার পাঠিয়েছিলাম, ওটা আপনি বোধহয় দেখেননি বা খেয়াল করেননি, তাহলে আমি আরেকবার পাঠিয়ে দিচ্ছি, ওটা আমারটা পোস্ট করেন বা ফরওয়ার্ড করে দিন গ্রুপে, একটা মেসেজ করে দেবে। একবারে অনেক সময় যদি দু একজনের মিস চলে যায়, পরের বার আবার ঠিক করে দেবো। বোঝা গেল? ওকে স্যার। ঠিক আছে, সবাই সাউন্ডটাকে মিউট করবে, স্পিকারটাকে, আর বইয়ের লাইনের দিকে তাকাবে, লাইনের দিকে তাকাবে, কবিতার দিকে। আর আমি চেষ্টা করছি কিছুটা কবিতার মতো পাঠ করতে বা আবৃত্তি করতে, তোমরা চেষ্টা করবে সেরকম বা তার থেকেও আরও ভালো চেষ্টা করবে। ভালোর তো কখনো শেষ হয় না, আরও ভালো করবে। কেউ কেউ তো কবিতা আবৃত্তি শেখে, সে সুন্দর করে করতে পারে। এবারে আমি যখন এটাকে আবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আমি ফরওয়ার্ড করব, তখন সেখানে দেখতে পাবে কে কত সুন্দর করে করেছে, সবাই কিন্তু শুনতে পাবে। ঠিক আছে? এই জন্য চেষ্টা করবে একটু বেটার করার, ভালো করার। আর একবারে যদি না পারো বারবার করবে, কিন্তু কোথাও আটকে গেলে ওইটা জড়িয়ে টড়িয়ে উচ্চারণ করে আমাকে পাঠাবে না। উচ্চারণ একদম ক্লিয়ার লাগবে, ঠিকঠাক করে, একবার না বারবার উচ্চারণ করো, পরিষ্কার করে রেকর্ডিং করো, পাঠাও। কার আবার কি প্রশ্ন হলো বলো? ওকে, লাইনের দিকে তাকাও। বঙ্গ আমার, জননী আমার। কবি, নাট্যকার, গীতিকার, সুরকার দ্বিজেন্দ্রলাল রায়। বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ। ৩০ কোটি সন্তান যার, ডাকে উচ্চে আমার দেশ। উদিল যেখানে বুদ্ধ আত্মা, মুক্ত করিতে মোক্ষদ্বার। আজিও জুড়িয়া অর্ধ জগৎ, ভক্তি প্রণত চরণে যার। অশোক যাহার কীর্তি ছাইল, গান্ধার হতে জলধিশেষ। তুই কিনা মাগো তাদের জননী, তুই কিনা মাগো তাদের দেশ। একদা যাহার বিজয় সেনানী, হেলায় লঙ্কা করিল জয়। একদা যাহার অর্ণব পোত, ভ্রমিল ভারত সাগরময়। সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ। তার কিনা এই ধুলায় আসন,
তার কিনা এই ছিন্ন বেশ। উঠিল যেখানে মূর্জ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুর তান, ন্যায়ের বিধান দিল রঘুমণি, চণ্ডীদাস যেথা গাহিল গান। যুদ্ধ করিল প্রতাপাদিত্য, তুই তো মা সেই ধন্য দেশ। ধন্য আমার যদি এ শিরায় থাকে তাদের রক্তলেশ। যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধার ঘোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা, ভাতিবে আবার ললাটে তোর। আমরা ঘুচাবো মা তোর দৈন, মানুষ আমরা নহি তো মেষ। দেবী আমার সাধনা আমার, স্বর্গ আমার আমার দেশ। কিসের দুঃখ কিসের দৈন, কিসের লজ্জা কিসের ক্লেশ, ত্রিংশ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। কে যেন কি প্রশ্ন করছিলে, ডাকছিলে আমাকে? স্যার বিকাশ চন্দ্র ঘোষ। বলো, কিছু বলছিলে? স্যার আপনি যে গ্রুপে ভিডিওটা পাঠিয়েছিলেন না, এখানে যে লাইনটা আছে 300 কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ, ওখানে আমি শুনেছিলাম 7 কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ। হ্যাঁ হ্যাঁ, ওইটা হয়েছিল। তার কারণ হচ্ছে এই গানটা বিভিন্ন সময় বিভিন্ন জনে তো গেয়েছে, তো গাওয়ার সময় নিজেদের মতো করে তারা চেঞ্জ করেছে, তাই ওটার সঙ্গে হুবহু মিলিয়ে তোমাদের মনে রাখার দরকার নেই। আমি ওটা পাঠিয়েছিলাম যাতে গানটার সুর সাথে কবিতা আবৃত্তি এইটা তোমরা দেখো, আর বইয়ের সঙ্গে মিলিয়ে নিয়ে যেভাবে বইতে ওয়ার্ড দেওয়া আছে, শব্দ দেওয়া আছে। কার প্রশ্ন আছে? স্যার আমার নাম কৌশিক সরকার। আচ্ছা, কৌশিক সরকার যে প্রশ্নটা করছে তার আগে কি শুনেছে যে স্যার কথা বলছে? একজনের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, কথা আমার শেষ হয়েছে কি? আমার কথা তো শেষ হয়নি। তাহলে মাঝখানে আমার স্যার প্রশ্ন আছে, তাহলে আমার মাঝখানে কথা থামিয়ে দিয়ে আবার তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, আবার হঠাৎ করে কেউ যদি বলে মাঝখানে স্যার আমার প্রশ্ন আছে, তাহলে আমি উত্তরটাকে কমপ্লিট করব কি করে? তাহলে বুঝতে হবে যে স্যার কথাটা বন্ধ করুক, তারপরে উত্তর দেবে আমার প্রশ্নের, আমি তখন প্রশ্ন করব। এই সিস্টেমে পড়াশোনা না করলে অনলাইনে ক্লাস করা যাবে না। হ্যাঁ, এবারে বলো কি প্রশ্ন আছে তোমার? স্যার এখানে 300 বলেছে, 300 মানে কি? 300 মানে 30। তাহলে 300 কোটি মানে কত কোটি? 30 কোটি। 30 কোটি। তাহলে 30 কোটি যে সময়কার কথা বলা হয়েছে সেই সময় পরাধীন ভারতবর্ষে তখন শাসক কারা ছিল? আমাদের দেশকে কারা শাসন করত? ইংরেজরা। তাহলে সবাইকে তো আমি বলেছি যে বলার সাথে সাথে মাইকটাকে মিউট করে দেবে। তো ইংরেজরা শাসন করত, তো সেই ইংরেজ শাসনকালে ভারতবর্ষে আনুমানিক যে জনসংখ্যা কবি উল্লেখ করেছেন তা হলো 300 কোটি মানে 30 কোটি। এখানে বঙ্গ তথা বঙ্গভূমির কথা বলা হয়েছে ঠিকই, বঙ্গভূমি, আসলে বঙ্গভূমিকে তো কবি মাতৃরূপে জ্ঞান করেছেন। এই কে রে? বদমাশি কিন্তু বন্ধ করো। স্যার এখানে কোন একটা স্টুডেন্ট লিংক পাঠিয়েছে কিসের? কোথায় লিঙ্ক পাঠিয়েছে? স্যার মেসেজটা খুলুন কমেন্টে। হ্যাঁ, এই সব লিঙ্ক কে পাঠিয়েছে রে? কে পাঠালো এই লিঙ্ক? স্যার জয়ন্ত রায়ের নামে একটা ছেলে। কে যে এই সব লিঙ্ক পাঠিয়েছে? কেন এইসব ফুল টুল সবগুলো এগুলো কে করছে? জয়ন্ত রায়। স্যার অনেক আগের থেকে ইমোজি পাঠাচ্ছে। জয়ন্ত রায়। এই জয়ন্ত রায় কে আছে? জয়ন্ত রায় কে আছে? জয়ন্ত রায় কে আছে? বল, নাম বল, কথা বল। আজকের আমাকে ক্লাস করতে দিচ্ছে না, আজকে কিন্তু এর একটা শেষ আমি করবো, দাঁড়া। জয়ন্ত রায় কে আছে? এই যে জয়ন্ত রায়কে পেয়েছি। জয়ন্ত রায় এটা কি বাবার নাম না স্টুডেন্টের নাম, নিজের নাম?
এই জয়ন্ত রায়, হ্যাঁ স্যার জয়ন্ত রায় লেফট হয়ে গেছে তো। লেফট হয়ে গেছে না? ওকে আর ঢুকতে দেবো না, মজা করছে এখানে। এই চ্যাটিংয়ে কেউ এত চ্যাটিং কিছু লিখবি না, তাহলে কিন্তু আমার ক্লাসটা দেখ, ক্লাসটার কিন্তু একবারে শেষ অবস্থা, ক্লাসটা আমি করতে পারছি না ঠিকঠাক করে। এবার জয়েন হয়েছে। আবার জয়েন হয়েছে? জয়ন্ত রায় কে আছে? হ্যাঁ স্যার জয়েন করছো। কই জয়ন্ত কোথায় আছে? কোথায় কোথায়? এই জয়ন্ত, এই তো জয়ন্ত রায়। হ্যাঁ স্যার জয়েন করছে, আমি খুঁজে পাইছি। আবার লেফট করে গেছে তো। লিফট হয়ে গেছে আবার। এ তো আমার সঙ্গে বেশ মজা করছে, বেশ ভালো খেলা খেলছে রে, স্যার লিফট হয়ে গেছে। খুব মজা করছে তো। স্যার পড়াটা তো হচ্ছে না। হ্যাঁ, পড়া কি করে হবে? এই যদি করতে থাকে আমি পড়াতে পারছি কিছু? স্যার আবার ইমোজি পাঠিয়েছে। কে জয়ন্ত? স্যার বের করে দাও। কে পাঠিয়েছে? হ্যাঁ স্যার, নাহলে পড়া ডিস্টার্ব হচ্ছে। স্যার সবাই শুধু ইমোজি আর হচ্ছে চ্যাটিং করতেছে নিজেদের মধ্যে। এগুলোকে বের করে দিই, দাঁড়া, তারপরে পড়াবো। ওয়েট কর, কে কে নাম বলতো, তাকে লেফট করে দেবো। জয়ন্ত আছে, দেখ তো জয়ন্ত আছে? স্যার সুরঞ্জন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সুরঞ্জন, রঘুল মন্ডল, রাহুল মন্ডল, দাঁড়া, জয়ন্ত রায়, জয়ন্ত রায়, সুরঞ্জন দেবনাথ, সুন্দর দেবনাথ, তারপরে জগন্নাথ দাস, জয়ন্ত রায়, সুরঞ্জন দেবনাথ। এই স্যার এই কয়জনই খালি ইমোজি পাঠাচ্ছে। সব চ্যাটিং ডিলিট কর, যারা যারা চ্যাটিং করেছিস, লিঙ্ক দিয়েছিস, সব ডিলিট কর, নাহলে সবগুলোকে বের করবো আমি। আর একটাও, ডিলিট কি করে করব? হ্যাঁ লেফট এখান থেকে করে দেবো কিন্তু এবারে। স্যার ডিলিট কি করে করব? যা যা ডিলিট করতে যদি না পারিস তাহলে যা যা হয়েছে বন্ধ রাখ, আর একটাও কিছু করবি না। এটা মধ্যে প্রত্যেককে মাথায় রাখতে হবে যে এতজন স্টুডেন্ট ক্লাস করছে, তো এতজন স্টুডেন্ট ক্লাস করছে, এবারে সবাই যদি ওই চ্যাটিং করতে থাকে, হ্যাঁ চ্যাটিং করতে থাকে, সবাই যদি এইরকমভাবে ডিস্টার্ব করতে থাকে, আমি ক্লাস করাতে পারছি না। আর একটাও কোনো মেসেজ হবে না, ওকে? ওকে স্যার। ঠিক আছে, ওকে স্যার। এবারে সাউন্ড মিউট করে দাও। তাহলে আমরা কবি দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার এই কবিতা তথা গান আমি কবিতার আকারে পাঠ করলাম। তোমাদের দায়িত্ব এটাকে রেকর্ড করে পরে পাঠানো। আমরা এখন বসে, আর কথা বলিস না তো, কেউ কথা বলবি না। আর আমি দেখছি কে কী করছে, দেখতে পাচ্ছি, আর কেউ কথা বলবি না। এখন আমরা কত সালে বসে রয়েছি? এখন কোন সাল? এটা কোন সাল? 2020 সাল। 2020। ওকে, হ্যাঁ স্টপ। এই 2020। স্যার বাংলা 1427। বেশি পাকামো করতে আমি বলেছি? 2020 সাল, এটা কোন শতাব্দী? শতাব্দী তো 100 বছর নিয়ে হয়। 2020 সালটা কোন শতাব্দীর মধ্যে পড়ছে বলো? স্যার একবিংশ শতাব্দী। একবিংশ শতাব্দী। আর কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম 1863 খ্রিস্টাব্দ। 1863 খ্রিস্টাব্দ মানে বলো কোন শতাব্দী? স্যার বিংশ শতাব্দী। না, বিংশ শতাব্দী। না, 1800। শতাব্দী মানে কি? বললাম তো, শতাব্দী মানে 100 বছরকে একটা শতাব্দী বলা হয়। 100 বছরকে নিয়ে একটা শতাব্দী বলা হয়। ওকে, ঊনবিংশ শতাব্দী। ঠিক আছে, স্টপ। ঊনবিংশ শতাব্দী। তাহলে ঊনবিংশ শতাব্দী আর এখন হচ্ছে
একবিংশ শতাব্দী, দীর্ঘ অনেকগুলো বছর। ঊনবিংশ শতাব্দীতে কবির জন্ম, কিন্তু এই যে গান, এই গান রচিত হয়েছে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। 1863 খ্রিস্টাব্দে কবির জন্ম, আর এই গানটা অন্তর্ভুক্ত হয়ে রয়েছে কবির আর্য গাথা নামক কাব্যগ্রন্থে। কাব্যগ্রন্থের নাম আর্য গাথা। তো এই আর্য গাথা কাব্যগ্রন্থে বঙ্গ আমার জননী আমার এই গানটা অন্তর্ভুক্ত রয়েছে। এই আর্য গাথা, এই গ্রন্থ প্রকাশিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে, এটা প্রথমবার প্রকাশিত হয়েছিল। আবার এই কাব্যের দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়েছিল 1893 খ্রিস্টাব্দে। তাহলে 1892 খ্রিস্টাব্দকে আমরা ধরে নিচ্ছি। এখন 2020, একবিংশ শতাব্দী, স্বাধীন ভারতবর্ষ, স্বাধীন দেশ, কিন্তু 1882 খ্রিস্টাব্দ মানে ঊনবিংশ শতাব্দী। ঊনবিংশ শতাব্দীর শেষের দিক বা শেষার্ধও বলা হয়। 50 বছরের আগে একটা অর্ধ, 50 বছরের পরে একটা অর্ধ, মানে 100 বছরের মাঝখানটাকে যদি আমরা ধরি, তাহলে তার প্রথম ভাগ হচ্ছে 50 বছর, তারপরের ভাগ আবার 50 বছর। এই 1882 খ্রিস্টাব্দ মানে 1850-এর পরে, তাহলে 100 বছরের দ্বিতীয় অর্ধে মানে দ্বিতীয় অর্ধে মানে পরের ধাপে। তাহলে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কবি এই গানটা রচনা করছেন 1882-র সময়কালে। সেই সময় আপনার আওয়াজটা শোনা যাচ্ছে না। আমার আওয়াজ মাঝে মাঝে শোনা যেতে নাও পারে, তার কারণ কারোর মোবাইলের নেটওয়ার্ক স্লো হচ্ছে। যদি না শুনতে পাও আবার দেখো, ট্রাই করো শোনার, একটু পরে দেখবে নেটওয়ার্ক আবার ঠিক হয়ে যাবে, আবার শুনতে পাবে। একটু ডিস্টার্ব হবে, না হলে আবার লেফট করে গিয়ে রিজয়েন করো, দেখবে আবার ঠিক হয়ে যাবে। আর যদি একদম না পারো তাহলে আবার কালকে কিন্তু ভিডিওটা পুরোটা দেখে নেবে, তাহলে পরিষ্কার আওয়াজ ছবি সব দেখতে পাবে, আমাকেও দেখতে পাবে পরিষ্কার। তো তোমরা এইভাবে কোঅপারেট করো। কারোর যদি 1-8 জনের প্রবলেম হয় তাহলে বেশি কথা না বলে আমাকে ক্লাসটা করতে দাও। ডিস্টার্ব হবেই, মোবাইলের নেটওয়ার্ক একটু স্লো হয়, তো সেটা তোমাদের একটু নিজেদের মতো করে ম্যানেজ করে নিতে হবে। তো আমি যেখানে ছিলাম, যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এই গান রচিত হয়েছে, তখন ভারতবর্ষকে শাসন করছে বিদেশিরা, বিদেশি শত্রু অত্যাচারী ইংরেজ সরকার। আমরা জানি যে যারা শাসক হন, যারা শাসন করবেন রাজ্যকে, যারা শাসন করবেন প্রজা সাধারণকে, তারা প্রজাদের অর্থাৎ দেশবাসীর দুঃখ দুর্দশাটাকে বুঝবেন, তাদের কষ্টটাকে বুঝবেন, তাদের কষ্টের সময়, বিপদের সময়, অসহায় অবস্থার সময় তাদের পাশে থাকবেন। এটাই তো রাজার কর্তব্য, রাজার দায়িত্ব। কিন্তু রাজা যখন তার দায়িত্ব কর্তব্য ভুলে যায়, ভুলে গিয়ে প্রজা সাধারণের ওপরে তথা দেশবাসীর ওপরে অত্যাচারের খড়গটাকে নামিয়ে আনেন, প্রচণ্ডভাবে অত্যাচার করে, নির্বিচারে তাদের শোষণ করতে থাকে, লুণ্ঠন করতে থাকে, হত্যা করতে থাকে, তখন সেই রাজা আর মানবিক থাকেন না, এই রাজা হয়ে যায় অমানবিক, নিষ্ঠুর। আমরা কি এই রকম কোনো রাজাকে চাই? তোমরা বলো, আমরা কি এরকম কোনো রাজাকে চাই যে আসবে আমাদের উপরে অত্যাচার করবে, শোষণ করবে? চাই? তাহলে আমরা তো স্টপ, আমরা চাই না এমন রাজাকে, আমরা চাই না এমন শাসককে। আমরা চাই যে রাজা দেশবাসীর তথা রাজ্যবাসীর কষ্ট, দুঃখ, দারিদ্র সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকবে, মানে অবগত থাকবে, বুঝবে এবং সমস্যার সমাধান করার চেষ্টা করবে। তিনিই তো প্রকৃত শাসক, তিনিই তো প্রকৃত রাজা। রাজা যদি আমাদের কথা না বোঝেন তাহলে আমাদের কথা কে বুঝবে? যিনি রাজা তিনি যদি আমাদের
অবলম্বন না হন, তিনি যদি আমাদের নিরাপত্তা না দেন, তিনি যদি আমাদের খাওয়া পড়া থাকার ব্যবস্থা করে না দেন, তাহলে দেশবাসী তথা প্রজারা বা রাজ্যবাসী কোথায় যাবে, কার কাছে যাবে, তাদের কষ্টের কথা কার কাছে জানাতে যাবে? কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র ইংরেজ শাসকই নয়, ইংরেজ শাসকের পূর্বে আরও যেসব বহিরাগত জাতি, অর্থাৎ আমাদের ভারতবর্ষের বাইরের থেকে যারা এসেছিলেন উত্তর পশ্চিম ভারত হয়ে, যেমন শক, হুন, মোগল, পাঠান, বিভিন্ন জাতি, তাদের মধ্যে কেউ কেউ কী করেছে, এদেশে এসেছে, নির্বিচারে তারা অত্যাচার করেছে, লুণ্ঠন করেছে, লুটে টুটে শোষণ করে তারা নিয়ে গেছে, নিজেদেরকে পরিপূর্ণ করেছে, নিজেদেরকে ধনী করেছে, নিজেরা এই ভারতবর্ষের ঐশ্বর্য মানে সম্পদে নিজেদেরকে বড়লোক করেছে। কিন্তু কেউ কেউ এ দেশে শাসন করেছে, কেউ কেউ এই দেশকে শাসন করেছে, এই দেশে শাসনের জন্য থেকে গেছে। কিন্তু সেই সব শাসকেরা সবাই যে প্রজাদের সুখ দুঃখের সামিল হয়েছে তা নয়, প্রজাদের দুঃখ কষ্ট চোখের জল মুছেছে তা নয়, বরং আরও অত্যাচারী হয়ে উঠেছে। আর আমরা জানি যারা অত্যাচার করে তারা কখনোই ভালো লোক নয়। যারা অত্যাচার করে, শোষণ করে, কথা বন্ধ থাকবে, যারা অত্যাচার করে, শোষণ করে, যারা মানুষের উপরে আঘাত হানে, তারা কখনোই ভালো নয়, কখনোই প্রজা দরদি হতে পারে না, প্রজাদের হিতৈষী হতে পারে না, প্রজাদের হিত মানে মঙ্গল কখনোই তারা চায় না। ফলে এই রকম শাসক, এই রকম রাজা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেই না। তোমরা ক্লাস 6-এ পড়ছো, কিন্তু তোমাদের এইটুকু বুদ্ধি হয়েছে, তোমরা নিশ্চয়ই এটা বিচার করে দেখতে চাও, এবং বিচার করে দেখতে চাইলে তোমরা বুঝতে পারবে যে একটা দেশের সবথেকে বড় শক্তি কারা? বলো তো, একটা দেশের, একটা রাজ্যের সবথেকে বড় শক্তি কারা? কারা? প্রজারা। একদম একদম 100%। প্রজারা, প্রজারা। তার মানে দেশবাসী, দেশবাসী তো দেশবাসী। তাহলে দেশবাসী যদি, এক মিনিট, স্টপ, দেশবাসী যদি দেশের সবথেকে বড় শক্তি হয়, তাহলে রাজার বা শাসকের কি উচিত? সেই বড় শক্তিটার সঙ্গে একাত্ম হয়ে আরও বিপুল শক্তি ধারণ করা। এবং রাজা যদি সেই দেশবাসীর শক্তির সঙ্গে একসাথে থাকতে পারে, তাহলে সেই দেশকে অন্য কোনো দেশ আক্রমণ করতে পারবে না, অন্য কোনো দেশের দ্বারা সেই দেশের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কারণ দেশ যখন আক্রান্ত হবে, দেশ যখন ক্ষতিগ্রস্ত হবে, দেশ যখন কারোর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্মুখীন হবে, তখন দেশবাসী সংঘবদ্ধ হয়ে, সম্মিলিত হয়ে একটা শক্তি ধারণ করে দেশকে রক্ষা করবে। কিন্তু রাজা যদি মনে করে না, আমার দেশবাসীকে দরকার নেই, দেশবাসীর প্রয়োজন নেই, আমি দেশবাসীর থেকে দূরে থাকব, আমি রাজা, আমি সবার থেকে ঊর্ধ্বে, আমি বিরাট ক্ষমতাবান, আমি যা খুশি তাই করব। তাহলে রাজা যখন নিজের মতো করে যা খুশি তাই করে, প্রজাদের মানে দেশবাসীকে যখন দূরে সরিয়ে দেয়, তখন তিনি তাঁরই অজান্তে বড় একটা শক্তি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয়, নিজেকে আলাদা করে নেয়। তাহলে বলো তো, প্রজা তথা দেশবাসী যদি রাজ্য তথা দেশের শক্তি হয়, আর রাজা যদি সেই শক্তি থেকে নিজেকে সরিয়ে নেয়, তাহলে রাজা কি আরও শক্তিধর হয় না দুর্বল হয়ে পড়ে? দুর্বল হয়ে পড়ে। তাহলে ওকে, স্টপ। দুর্বল হয়ে পড়ার সাথে সাথে তার কিন্তু পতন হয়। পতন মানে একটা রাজশক্তির পতন, মানে একেবারে ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা দেখেছি ইতিহাসের পাতায়
যে ইংরেজ শাসকের পূর্বে আমাদের ভারতবর্ষকে কারা শাসন করত? মোগলরা, মোগল সম্রাটেরা। একবার বলবে, বারবার বলবে না, একবারই বলবে একজন, মাইকটাকে বন্ধ করে দেবে। আমি দু একজনকে দেখছি মন্ত্র পাঠের মতো মোগলরা 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 করে চিৎকার করে যাচ্ছে। একবারই বলবে। অনলাইনে পড়াশোনার সিস্টেমে আসতে হবে। একবার বললে মোগলরা, মাইক বন্ধ। কথা শোনা যাবে না সবার, কারণ নেটওয়ার্কের প্রবলেম আছে। আবার লেফট করে জয়েন করো, মোবাইল রিফ্রেশ করো। তাহলে মোগলদের আগে আমাদের দেশকে শাসন করত পাঠানেরা। তুর্কি, পাঠান, মোগল, তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজ। এই ইংরেজ শাসকরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইংরেজ শাসকদের আগে যারা যারা বহিরাগত এদেশকে শাসন করেছে এবং প্রজাদের ভালো করেননি, প্রজাদের ভালো চাননি, প্রজাদেরকে শোষণ করেছে, তারা কিন্তু টিকে থাকেনি, তাদের পতন হয়েছে, তাদের ধ্বংস হয়েছে। তাই মোগল আর পাঠানরা কিন্তু দেশের ক্ষমতা থেকে হারিয়ে গেছে। তার জায়গায় এসেছে ইংরেজ। কবি দ্বিজেন্দ্রলাল রায়, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় আশাবাদী যে আগে যারা অত্যাচারী শাসক তাদের যদি পতন হয়, তাহলে বর্তমান ইংরেজ শাসকদের পতন বলো হবে কি হবে না, নিশ্চিত কি না বলো? হবেই হবে, হবেই হবে। তাহলে ইংরেজ শাসনদের পতন অনিবার্য। আর বিশেষ করে আমাদের যে দেশ, আর সেই দেশের মধ্যে আমাদের যে বঙ্গভূমি, যখনকার কথা বলা হয়েছে বলো তো, তখন কি বঙ্গভূমি খণ্ড ছিল, আলাদা ছিল, বিচ্ছিন্ন ছিল? বঙ্গ কি বিভক্ত ছিল না একসাথে ছিল? একসাথে ছিল। কত সালে এই বঙ্গকে ভাঙা হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে বঙ্গকে ভাঙা হয়েছিল, বঙ্গভঙ্গ। কিন্তু আবার বাংলাকে জোড়া লাগাতে বাধ্য হয়েছিল ইংরেজরা, কারণ হিন্দু মুসলিম বিভিন্ন জাতি বাঙালিরা একজোট হয়ে এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে লড়াই করেছিল, বাংলাকে আবার জোড়া লাগাতে বাধ্য হয়েছিল। কিন্তু স্বাধীনতার প্রাক্কালে, আমাদের দেশের স্বাধীনতা 1947 সালের 15ই আগস্ট, কিন্তু তার আগের দিন 14ই আগস্টে আমাদের বাংলাকে আলাদা করা হলো। আজকের যেটা বাংলাদেশ, সেটা ওই সময় পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, এবং পাকিস্তানের সঙ্গে এই পূর্ব পাকিস্তান তথা বর্তমান অধুনা বাংলাদেশ আলাদা একটা রাষ্ট্র হয়ে চলে গেল। কিন্তু এই যে রচনা, এটা তো 1882 সালে। তাহলে তখন বাংলা একসাথে ছিল না আলাদা ছিল? স্যার একসাথে ছিল। ওকে, একসাথে ছিল। স্টপ, স্টপ। তাহলে একসাথে ছিল, তার মানে অখণ্ড বাংলা, খণ্ড নয়, আলাদা নয়। তাই কবি বলেছেন বঙ্গ, কবি বলেননি পশ্চিমবঙ্গ, কবি বলেননি বাংলাদেশ। বঙ্গ মানে একসাথে। আর এই বঙ্গ তথা বাংলা কবির চোখে কিন্তু মাতৃস্বরূপা, মাতৃরূপা মা। দেশ, দেশ তো মাতৃরূপা। মা যেমনভাবে আমাদেরকে স্নেহ দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে বড় করেন, আগলে রাখেন, তেমনি মায়ের মতোই হলো আমাদের বঙ্গ তথা দেশ। কবি ভারতবর্ষের কথা বলেছেন, কিন্তু যেহেতু কবি বাঙালি
বাংলায় তথা বঙ্গভূমিতে কবির জন্ম, তাই কবি এই বঙ্গভূমির ঐতিহ্যের কথা তুলে ধরেছেন, এই বঙ্গভূমির সৌন্দর্যের কথা তুলে ধরেছেন, এই বঙ্গভূমির স্নেহ মায়া মমতার কথা তুলে ধরেছেন। কারণ বঙ্গভূমি, বঙ্গ হচ্ছেন আমাদের মা, কবির মা। কবি স্বদেশ প্রেমিক, স্বদেশকে তিনি ভালোবাসেন। কবি তার অন্তরের যে মর্মস্পর্শী ভাষা, মর্মকে মানে হৃদয়কে স্পর্শ করে যায়, সেই ভাষায় তার দেশ মাতৃকার প্রতি নিজের গভীর ভালোবাসার কথা তিনি ব্যক্ত করেছেন। কবি বঙ্গজননী তথা ভারত ভূমির যে দুঃখ কষ্ট ও দুরবস্থার কারণ জানতে চেয়ে বলেছিলেন যে এই 30 কোটি সন্তানের মাতৃভূমি জ্বালা যন্ত্রণাময় জীবনযাপন করা শুধু নিরর্থক নয়, অনুচিত বটে। কারণ ইংরেজ শাসনকালে আমরা যেভাবে কষ্টে ছিলাম, যে জ্বালা যন্ত্রণা নিয়ে আমরা জীবনযাপন করতাম, সেটা আমাদের কখনোই প্রাপ্য নয়। আমরা তো এদেশের অধিবাসী, কি আমরা এদেশের অধিবাসী না? এদেশটা আমাদের দেশ। এই ভারতবর্ষ আমাদের দেশ। তাহলে আমাদের দেশে আমরা স্বাধীনভাবে থাকবো, আমাদের দেশে আমরা ভালোভাবে ঘুরে বেড়াবো, আমাদের দেশে আমরা ভালোভাবে থাকবো, বাঁচবো, মাথা উঁচু করে সম্মানের সঙ্গে থাকবো। কে তুমি হরিদাস পাল উড়ে এসে জুড়ে বসেছ? ইংরেজ সরকার আর নেই দরকার, যা ভাগো। কিন্তু এই ইংরেজ সরকারকে হটানো কি সহজ? একেবারে তো সিংহাসনে বসেছে, ঘাঁটি গেড়ে বসেছে। আমরা একটা কথা বলতে গেলে আমাদের জিভ টেনে ছিঁড়ে নিচ্ছে, আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের হাত ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিচ্ছে, গুলি করে হত্যা করছে, দ্বীপান্তরে পাঠিয়ে দিচ্ছে, আন্দামানে। স্টপ, কথা হচ্ছে স্টপ। পাঠিয়ে দিচ্ছে আমাদের দ্বীপান্তরে, অন্য দ্বীপে, আন্দামানে। তো অত্যাচার করছে, চাবুকে চাবুকে জর্জরিত করছে। এই রকমভাবে যে অত্যাচার সহ্য করছে বাঙালি তথা ভারতীয়, অথচ আমরা আমাদের দেশে, অন্যের দেশে গিয়ে তো নয়, ইংল্যান্ডে তো যাইনি আমরা ইংল্যান্ডে গিয়ে অত্যাচার সহ্য করছি না, আমরা এখানে সহ্য করছি আমাদের দেশে। আমাদের দেশে আমরা স্বাধীনভাবে বাঁচবো, মাথা উঁচু করে বাঁচবো, যা খুশি তাই বলবো। কিন্তু সেই বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তাহলে এই জায়গা থেকে আমাদেরকে জেগে উঠতে হবে, এই জায়গা থেকে আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে, এই জায়গা থেকে আবার বাঙালি তথা ভারতীয়রা মাথা তুলে দাঁড়াবেই। কারণ আমরা ভীরু নই, আমরা কাপুরুষ নই, আমরা শক্তিশালী জাতি, আমরা সাহসী জাতি। আমাদের আত্মমর্যাদা আছে, আমাদের আত্মসম্মান আছে, আমাদের বুদ্ধি আছে, আমাদের বিচার বিবেচনা করার ক্ষমতা বা শক্তি আছে। এদেশ আমাদের। অতএব সবাই জেগে ওঠো, জাগো এবং ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হও, মুখরিত হও। এবং এইভাবে যদি ভারতবাসী জেগে ওঠে, তাহলে কবি লক্ষ্য করেছেন, কবি আশাবাদী যে ভারতবাসী যদি এইভাবে জেগে ওঠে, তাহলে এই ভারতবর্ষ থেকে ইংরেজ শাসকের পতন নিশ্চিত। ইংরেজ শাসক পিছু হটতে বাধ্য। ইংরেজ শাসক আর খুব বেশি দিন থাকবে না। কবি আরও জানিয়েছেন, আমাদের এই বঙ্গভূমিতে বহু মহামানব, বহু বীর যারা জন্মগ্রহণ করেছেন,